শুভেচ্ছা। মাছরাঙা দেশের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাবিলা ফেরদৌস। অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে উত্তরবঙ্গের সংবাদ পদ্মার তীরে। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। বিপদসীমা ছাড়িয়েছে ৩ জেলার নদ নদীর পানি। নিম্নাঞ্চলে বন্যা, বেইলি ব্রিজ মেরামত না হওয়ায় এখনও বন্ধ বান্দরবান রাঙামাটি সড়ক যোগাযোগ। সরকারি ভর্তুকির এয়ার ফ্লো মেশিনে সংরক্ষণ করা পেঁয়াজের ঠেকানো যায়নি পচন, বিপাকে কৃষকেরা, অতিরিক্ত ক্ষতির শঙ্কা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। উজানের ঢল ও বৃষ্টির কারণে সুরমা, কুশিয়ারা ও সোমেশ্বরী নদীর পানি বেড়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদী তীরবর্তী নিম্নাঞ্চলে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। গাইবান্ধা ও নেত্রকোনায় দেখা দিয়েছে ভাঙন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গত ২৪ ঘন্টায় থেমে থেমে বৃষ্টিতে সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিভিন্ন পয়েন্টে বিপদসীমা ছাড়িয়েছে। এতে ডুবতে শুরু করেছে সুনামগঞ্জের নদী তীরবর্তী নিম্নাঞ্চল। ভারতের মেঘালয় থেকে নেমে আসা ঢলে নেত্রকোনা সোমেশ্বরী নদীর পানিও বিপদসীমা অতিক্রম করেছে। এতে ডুবেছে গ্রামীণ সড়ক ও জনপথ। পানির তোরে ভেঙেছে গজারমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কিছু অংশ। বসতবাড়ি ও বিভিন্ন স্থাপনাতেও ঢুকেছে পানি। ক্ষতি হয়েছে ধানের বীজতলা। পাহাড়ি ডল লিঙ্গরার বান্ধের পানিটা ঘন্টাখানি বৃষ্টি হইলেই আমাদের এই এলাকা চলে যায়। বাচ্চা কাচ্চা দিয়ে ঘর থেকে বাইরে নিয়ে খুবই সমস্যা। এরপরে গবাদি পশু আছে, তাদেরও আমরা ঘরের ভিতরে বন্দি করা রাখা। গজারমারি গুরুস্থান হইতে যে গোবিন্দপুর রাস্তার উপরে 3 ফুট, কোনো জায়গা 4 ফুট এই অবস্থায় পানি আছে। পর্যাপ্ত পরিমাণ কালভার্ট ব্রিজ না থাকাতে প্রতি বছর রাস্তাগুলো আলাদা মেরামত করা হয়, আবার রাস্তাগুলো এই বন্যার পানিতে আমাদের ভেঙে যায়। এখন পর্যন্ত আমাদের যে পানির স্তরটা রয়েছে, এটা যদি আমাদের মানে এখন যে গতিতে নামতেছে সেই যেভাবে যদি নামে এবং পুনরায় যদি বৃষ্টি না হয়, আশা করি এই স্রোতের জন্য অন্তত বন্যা হবে না। এদিকে রংপুরের তিস্তা নদীর পানিও বেড়েছে, তবে এখনও অতিক্রম করেনি বিপদসীমা। নিম্নাঞ্চলে দেখা দিয়েছে স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা। একই পরিস্থিতি লালমনিরহাটেও। এদিকে কুড়িগ্রামে তিস্তা, ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্র সহ সব নদ নদীর পানি বাড়ছে, তলিয়েছে আশপাশের চর এলাকা। বন্যাতে বেগুনের আবাদ, পটলের আবাদ, আবার করলা এলে সব নষ্ট হয়ে গেছে। যদি এখানে রাস্তা ভাঙি, পানি ভিতরে ঢোকে, তাহলে হাজার হাজার লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে যে কোথায় থাকবো, আমার তার কোনো ঘর বাড়ি থাকবে না। অব্যাহত রয়েছে সিরাজগঞ্জের যমুনা নদীর পানি বৃদ্ধি ও ভাঙন, তবে ছাড়ায়নি বিপদসীমা। এদিকে গাইবান্ধার যমুনার ভাঙনে দিশেহারা নদী পাড়ের বাসিন্দারা। যমুনার পানি আরো বাড়লে আকস্মিক বন্যার শঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড। ওই পূর্বের দিক দিয়ে যা আবাদের জমিন সব তোলা গেছে, বাড়ির ভিটা কিছু উঁচু আছে, আর কিছু পানি হলে তোলা যাব। যেভাবে পানি বাড়তেছে, এরকম যদি পানি বাড়ে তাহলে আমাদের জ্বরের তো সমস্যা হবে। হ্যাঁ, এদিকে বিলেরও অনেক জায়গা জমি, ঘর বাড়ি, অনেক জিনিসপত্র নষ্ট হয়ে যাবে। 2-1 দিনের মধ্যে তিস্তাতে বিপদসীমা ক্রস করার একটা প্রবাবিলিটি আছে। যমুনাতে বিপদসীমা ক্রস করার তেমন কোনো প্রবাবিলিটি নেই, তবে কাছাকাছি যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকায় ঠাকুরগাঁয়ের টাঙ্গন নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে তীরবর্তী অন্তত 13টি বসতবাড়ি। রাজবাড়ী ও ঝালকাঠিতেও বাড়ছে নদীর পানি। এদিকে বান্দরবানে পাহাড় ধস ও বন্যা পরিস্থিতিতে বন্ধ থাকা দেবতাখুম পর্যটন কেন্দ্র আজ থেকে উন্মুক্ত করেছে স্থানীয় প্রশাসন। সাদেকুর রহমান সিদ্দিকী, মাছরাঙা নিউজ ডেস্ক। বন্যার পানি নেমে যাওয়ায় 1 সপ্তাহ পার হলেও এখনো সচল হয়নি বান্দরবান রাঙামাটি আঞ্চলিক সড়ক যোগাযোগ। 2 জেলার সংযোগকারী শিলক খালের উপর নির্মিত বেইলি ব্রিজ ধসে যাওয়ায় বন্ধ রয়েছে সড়ক পথে সরাসরি চলাচল। ফলে প্রতিদিন চরম দুর্ভোগে পড়ছেন এই সড়কে চলাচলকারীরা। বান্দরবান জেলা রিপোর্টার কৌশিক দাসের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বান্দরবানের সড়ক যোগাযোগ ব্যবস্থা। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বান্দরবান রাঙামাটি আঞ্চলিক মহাসড়ক।
প্রবল বৃষ্টির মাঝে গত 11 জুলাই বান্দরবান রাঙামাটি সড়কের দুধপুকুরিয়া ব্রিজঘাট এলাকায় শিলক খালের উপর নির্মিত বেইলি সেতুটি ধসে পড়ে। এরপর বন্ধ হয়ে যায় বান্দরবান রাঙামাটি সড়ক যোগাযোগ। কিন্তু এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও সড়কটি যান চলাচলের জন্য সচল করা সম্ভব হয়নি। হাজার হাজার লক্ষ লক্ষ গাড়ি চলে দৈনিক, এখন গাড়ি বন্ধ। আমরা চাই দ্রুত এই রাস্তার মেরামত করা হোক, আমাদের এই আশা খুব রিস্ক নিয়ে গাড়ি চালাতে। এতে দুই জেলার মধ্যে যাত্রী পরিবহন, নিত্যপণ্য সরবরাহ ও চিকিৎসা সেবা সহ জরুরি কার্যক্রম মারাত্মক ব্যাহত হচ্ছে। প্রতিদিন শিক্ষার্থী সহ হাজারো যাত্রী জীবনের ঝুঁকি নিয়ে অস্থায়ী বাসে সাঁকো দিয়ে ওই অংশ পার হচ্ছে। বাংলাতে যাব আমাদের স্কুলে যাওয়ার জন্য প্রশাসনিতে আছি, কিন্তু রাস্তা ব্রিজ অবস্থার কারণে আমরা কষ্ট করে কিন্তু পার হয়ে যাচ্ছি। ছেলে মেয়ে স্কুলে যেতে পারছে না, পরীক্ষা দিতে যেতে পারছে না। সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা জানান, ক্ষতিগ্রস্ত সেতু মেরামতের কাজ দ্রুত গতিতে চলছে। অল্প সময়ের মধ্যেই যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে। আমরা সড়ক যোগাযোগ ব্যবস্থা পুনঃস্থাপনের জন্য যেটি করছি সেটি হচ্ছে বিধ্বস্ত অংশটিতে আমরা বেইলি সেতু স্থাপন করছি। বেইলি সেতু স্থাপনের কাজটি চলমান আছে। আমরা আশা করছি আগামী এক সপ্তাহ নাগাদ এই আমাদের সকল কার্যক্রম শেষ করে সড়কটি যান চলাচল এবং জনগণের জন্য খুলে দেয়। এবারের পাহাড়ি ঢল ও বন্যায় বান্দরবান জেলার 4টি ছোট বড় সেতু সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও জেলার মোট 93টি বেইলি সেতুর সিংহভাগই চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বান্দরবান রাঙামাটি সড়কটি ওই অঞ্চলের অর্থনীতি, শিক্ষা ও জনজীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই দুর্ভোগ কমাতে দ্রুত সময়ে সেতুটি মেরামত করে স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা ফিরিয়ে আনার দাবি সকলের। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গেল 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে 4 জনের মৃত্যু হয়েছে। নতুন হাসপাতালে ভর্তি হয়েছে 1008 জন, আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে 2 শিশু। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 105 জনে। এই বিভাগের বিভিন্ন হাসপাতালে উপসর্গ নিয়ে নতুন ভর্তি হয়েছে 51 জন। চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে হামের লক্ষণ নিয়ে গেল 24 ঘন্টায় ভর্তি হয়েছে 54 জন। এছাড়া নোয়াখালীতে 36, লক্ষ্মীপুরে 25, ব্রাহ্মণবাড়িয়ায় 19, সিরাজগঞ্জ ও যশোরের 12 ও মানিকগঞ্জে 6 জন নতুন রোগী ভর্তি হয়েছে। ঝালকাঠি শহরের 7টি এলাকাকে ডেঙ্গু ঝুঁকিপূর্ণ ও পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলাকে ডেঙ্গুর হটস্পট হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য বিভাগ। গেল 24 ঘন্টায় চট্টগ্রাম বন্দর নগরীতে নতুন 29 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। ময়মনসিংহে 15, যশোরের বিভিন্ন হাসপাতালে 25, নরসিংদীতে 10 ও সিরাজগঞ্জে 20 নতুন পুরাতন রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এছাড়াও নরসিংদী, মানিকগঞ্জ, লক্ষ্মীপুর ও রাজবাড়ীতে নতুন করে 10 জনের দেহে ডেঙ্গুর জীবাণু শনাক্ত হয়েছে। এদিকে এ পর্যন্ত চলতি মৌসুমে নোয়াখালীতে 70 ও চাঁপাইনবাবগঞ্জে 65 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভর্তুকি দিয়ে কৃষকদের সরবরাহ করা এয়ারফ্লো মেশিনে বন্ধ করা যাচ্ছে না সংরক্ষিত পেঁয়াজের পচন, বরং বেড়েছে অনেক ক্ষেত্রে। আর এতে বিপাকে পড়েছেন কৃষকেরা। দেখা দিয়েছে অতিরিক্ত ক্ষতির শঙ্কা। মেহেরপুর, ফরিদপুর, রাজবাড়ী ও মানিকগঞ্জ জেলা রিপোর্টারের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দেশে পেঁয়াজ উৎপাদনে ফরিদপুর দ্বিতীয় শীর্ষ অবস্থানে। মৌসুমে উৎপাদন হয়েছে বাম্পার। বেশি মুনাফার আশায় অধিকাংশ কৃষক সনাতন পদ্ধতির পাশাপাশি এয়ারফ্লো মেশিন ব্যবহার করেছেন পেঁয়াজ সংরক্ষণে। কিন্তু সেই পেঁয়াজ নিয়েই এখন বিড়ম্বনায় কৃষকেরা। অভিযোগ, এয়ারফ্লো মেশিনে সংরক্ষিত পেঁয়াজ 3 মাস যেতে না যেতেই নষ্ট হয়ে যাচ্ছে। একই পরিস্থিতির শিকার মেহেরপুর, রাজবাড়ী সহ বিভিন্ন জেলার কৃষকেরা। মেহেরপুরের মুজিবনগর উপজেলার কৃষকেরা এয়ারফ্লো মেশিনে সংরক্ষিত পচে যাওয়া পেঁয়াজ ফেলে দিতে বাধ্য হচ্ছেন। অনেকেই ক্ষতির হাত থেকে বাঁচতে আগাম বিক্রি করে দিচ্ছেন সংরক্ষণ করে রাখা পেঁয়াজ। মেশিনের যে পদ্ধতিটা আমাদের দিয়েছে, এই মেশিনের পদ্ধতি আমাদের পেঁয়াজ 4 ভাগের মধ্যে 3 ভাগই পচে গেছে। কি মেশিন দিয়েছে কি আল্লাহ জানে, পচে যায়, থাই না, ভালো থাই না। মনকে অর্ধেকই কেটে যাইতেছে, মানে 40 কেজিতে মন 20 কেজি নাই। পেঁয়াজ আর এখানে সংরক্ষণ করা সম্ভব হচ্ছে না, যেহেতু 300 মন রেখেলাম, সেখানে পেঁয়াজ আর আছে হয়েছে আর 100 মন, 200 মন পেঁয়াজ পচে গেছে। কৃষকের বাড়তি লাভ ও সারা বছর বাজারে পেঁয়াজ সরবরাহ নিশ্চিত করতে
কৃষকদের ভর্তুকি দিয়ে এয়ারফ্লোর মেশিন সরবরাহ করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কিন্তু লাভের পরিবর্তে এখন লোকসান গুনতে হচ্ছে কৃষকদের। মেশিনটা দেওয়ার মানে কি হলো? এই মেশিনটা দেওয়া তো আমাদের ক্ষতিগ্রস্ত করে দেবে। এই ক্ষতিপূরণটা কে দেবে আমাদের? মেশিনটাতে এমন ক্ষতিগ্রস্ত করেছে যা সাধারণ যে সমস্ত চাষিরা আছে তারা ঋণগ্রস্ত। সারের ডিলার, কীটনাশক ডিলাররা কৃষকদের পূর্বের দেনা পরিশোধ না করাতে পরবর্তী চাষের জন্য আর কোনো সার সরবরাহ করতে যাচ্ছে না, কীটনাশকের দিতে যাচ্ছে না। পরিস্থিতি বিবেচনায় ক্ষতি পুষিয়ে নিতে কৃষকদের জরুরি নানা পরামর্শ দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। যে পিএসটা তারা এই মেশিনে সংরক্ষণ করবে, সেই মেশিনের পিএসটা তারা 1 মাস পূর্বেই সার এবং সেচ দেওয়া বন্ধ করবে এবং ফসল তোলার আগে কিউরিং করে যাতে এর আর্দ্রতা কমিয়ে যাতে সংরক্ষণ করে, এই বিষয়ে পরামর্শ দিচ্ছি। আমরা আশা কৃষকদেরকে নিয়মিত যে বিষয়টি পরামর্শ দিচ্ছি যে আপাতত কিছুদিন যদি আমরা পেঁয়াজটিকে সংরক্ষণ করতে পারি, তাহলে আগামী 2-3 মাসের মধ্যেই পেঁয়াজের যে একটি ন্যায্য মূল্য, সেই ন্যায্য মূল্য তারা পাবে এবং কৃষক এখান থেকে লাভবান হবে। তবে বিপরীত চিত্রও রয়েছে। এয়ারফ্লো মেশিনে পেঁয়াজ সংরক্ষণে তুলনামূলক কম পেঁয়াজ নষ্ট হয়েছে বলছেন মানিকগঞ্জের কৃষকেরা। মেশিনের দোষ আমরা দিতে পারছি না, মানে আমাকে চাঙ্গে যে পিস রাখছি তার চেয়ে এটা খারাপ না। আমি এই পর্যন্ত যা পাইছি ভালো আছে, এখন পরবর্তীতে কি হবে আমি জানি না, তবে বর্তমানে খুব ভালো আছে। এখন মোটামুটি দেখা যায় ভালোই। এখন আমি মনে করছি মাছ আইতে পাইরে আবার কিছুর মধ্যে ঢুকাই। ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি, পেঁয়াজ সংরক্ষণে এয়ারফ্লো মেশিন সারা দেশে কেন একইভাবে কাজ করেনি তার কারণ অনুসন্ধান করা হোক আগামী মৌসুম শুরুর আগেই। নইলে এ সংকট শুধু কৃষকদের আর্থিক ক্ষতিতেই সীমাবদ্ধ থাকবে না, অসময়ে দেশের বাজারে দেখা দেবে পেঁয়াজের সরবরাহ সংকট। রওশন জাহান মিষ্টি, মাছরাঙা নিউজ ডেস্ক। বৃষ্টি, ফসল নষ্ট ও সরবরাহ সংকটের অজুহাতে সারা দেশে বেড়েছে সবজি সহ অন্যান্য নিত্যপণ্যের দাম। ক্রেতাদের অভিযোগ, নিয়মিত বাজার তদারকি না থাকায় ইচ্ছে মতো দাম নিয়ন্ত্রণ করছে অসাধু ব্যবসায়ীরা। গাইবান্ধার বাজারে কমেছে সবজির যোগান, এতে বেশিরভাগ সবজির দাম 10 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে। দিনাজপুরের হিলি সহ বিভিন্ন উপজেলায় সপ্তাহের ব্যবধানে বেড়েছে পেঁয়াজের দাম। বৃষ্টির কারণে সরবরাহ কম জানিয়ে সিরাজগঞ্জে কাঁচামরিচ 200 ও বেগুন 150 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। প্রায় একই পরিস্থিতি মানিকগঞ্জ ও রাজবাড়ীর কাঁচা বাজারেও। এবার উত্তরবঙ্গের সংবাদ পদ্মার তীরে। চার দফা দাবি বাস্তবায়নের আশ্বাসে 8 ঘণ্টা পর রেলপথ অবরোধ প্রত্যাহার করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে স্বাভাবিক হয়েছে রাজশাহীর সঙ্গে সারা দেশে ট্রেন যোগাযোগ। এর আগে সকাল 6:30 থেকে 4 দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। আন্দোলনকারীদের অভিযোগ, পদ্মা এক্সপ্রেস ট্রেনে বিনা টিকিটে ভ্রমণরত যাত্রীদের কাছ থেকে ঘুষ নেয়ার প্রতিবাদ করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ফোরকান আহমেদকে মারধর করে ট্রেনের কর্তব্যরত 2 কর্মী। ছাত্ররা আন্দোলন শুরু করলে অভিযুক্ত টিটিই সুমন ও অ্যাটেন্ডেন্ট রাজুকে সাময়িক বরখাস্ত করে রেল প্রশাসন। পরে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ছাত্র প্রতিনিধিদের সাথে বৈঠকে রেল কর্তৃপক্ষ তদন্ত করে চূড়ান্ত আইনি ব্যবস্থা নেয়ার আশ্বাস দেয়। এরপর অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। আমাদের ব্যবস্থা আমরা নিয়েছি এবং নিয়েছি মানে সাথে সাথে আমাদের কর্মকর্তারা ওই আমাদের অভিযুক্ত যে টিটি তাকে সাময়িক বরখাস্ত করেছে এবং বরখাস্তের লিখিত কপিও তাদের হাতে দিয়ে দিয়েছি। এই যে আমাদের দীর্ঘদিনের দাবি সহ আমাদের শিক্ষার্থীর সাথে যে আচরণ করা হয়েছে এবং একজন নাগরিকের সাথে যে আচরণ করা হয়েছে, আমরা আমাদের বিচারের আমরা মনে করি যে আমরা বিচার পাইছি। যে তাদের যে অভিযুক্ত আছে তাকে দ্রুত হাজির করা, আইনের আওতায় আনা এবং ছাত্রের যে ক্ষতি হয়েছে সেই দিকগুলো দেখা, বিবেচনা করা, এটা সমাধানের জন্য দ্রুত বলেছি তাদেরকে আমরা। ব্ল্যাক সোলজার ফ্লাই পোকার আবাদ করে পাবনার এক বেকার যুবক এখন সফল ব্যবসায়ী। তার উৎপাদিত পোকা দেশের বাজারের চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে বিদেশেও। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট।
6 বছরের ব্যবধানে পিকেএসএফ-এর আর্থিক ও কারিগরি সহায়তায় তিনি এখন 6টি কারখানার মালিক, যেখানে তার বিনিয়োগ প্রায় 80 লাখ টাকা। মাসে আয় করছেন 2 থেকে 3 লাখ টাকা। আমি 52,000 টাকা পুঁজি নিয়ে শুরু করেছিলাম। এখন পর্যন্ত আমার 6টা সেট দাঁড় করাইছি, পোকা সেট। মাসে প্রায় 30 থেকে 35 লক্ষ টাকার মানে টোটাল এভারেজ বেচা কিনা হয়। এর মধ্যে যতটুকু ইনকাম হওয়ার দরকার হচ্ছে, পাশাপাশি হাঁস মুরগি মাছ করতেছি। ইনশাল্লাহ অনেক ভালো আছি আমি। তার আর্থিক এবং কারিগরি সহায়তা পিকেএসএফ-এর পক্ষ থেকে পিসিডি তাকে প্রোভাইড করছে। এই প্রশিক্ষণ পাওয়ার ফলে তার আর্থিক অবস্থার এবং সামাজিক অবস্থার অনেক পরিবর্তন হয়েছে। শিমুলের কারখানার এই পোকাগুলো থেকে প্রথমে ডিম সংগ্রহ করা হয়। কিছুদিন পর সেই ডিম ফুটে বের হওয়া লার্ভাগুলোকে বিভিন্ন হোটেল রেস্তোরাঁর বাসি উচ্ছিষ্ট খাবার, পচা ফলমূলের বর্জ্য খাইয়ে মোটা তাজা করা হয়। এই কাজটা যে সময় থেকে শুরু হয়েছে তো আমরা করতেছি, আমাদের বেকারত্ব দূর হয়েছে। পরে সেগুলো বড় হলে তিনি বিভিন্ন হাঁস মুরগির খামার, পশু ফিড মিলের কাঁচামাল হিসাবে বিক্রি করেন, যা এখন দেশের গণ্ডি পেরিয়ে রপ্তানি হচ্ছে বিদেশেও। ব্যতিক্রমী এই পোকার চাষ দেখতে দূর দূরান্ত থেকে অনেকে আসছেন তার খামারে। আমি শিমুল ভাইয়ের সফলতার গল্প শুনেই রাজশাহী থেকে এখানে আসছে ওনার প্রজেক্ট দেখার জন্য। দূর দূরান্ত থেকে অনেক লোক আসে এবং দেখে যায়, যার পাশাপাশি অনেকে শেখার জন্য আসে। আমাদের দেশ ছাড়াও এটা ইন্ডিয়া, ভুটান, নেপাল, পাকিস্তানে আমাদের মালগুলো যাচ্ছে। এ খামারে 1 কেজি পোকা উৎপাদনে মাত্র 12 টাকা ব্যয় হলেও বিক্রি হয় 50 টাকায়। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা। পানিতে ডুবে বগুড়ার কাহালুতে 3 ও মাগুরায় 2 শিশুর মৃত্যু হয়েছে। পুলিশ জানায় সকাল আনুমানিক 10টার দিকে ভালতা গুচ্ছ গ্রামের বাসিন্দা ওই 3 শিশু নিজ নিজ বাড়ি থেকে বের হয়ে যায়। পরে দুপুর 1টার দিকে স্থানীয় পুকুরে জাকিরুল এবং পরে ফাইম ও সুরাইয়ার মরদেহ মেলে। এদিকে মাগুরার মোহাম্মদপুর উপজেলায় বাড়ির পাশে খেলা করার সময় পুকুরের পানিতে ডুবে আপন 2 ভাই বোনের মৃত্যু হয়েছে। সকালে উপজেলার মৌসা গ্রামে এই ঘটনা ঘটে। পরে দ্রুত তাদের মোহাম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক 2 শিশুকে মৃত ঘোষণা করেন। 2জনই পাখি কেউ দেখেইনি, এতই কষ্ট করলো বা জীবনের ভিক্ষা করে গিলাছি রে আমার দেখে খোঁজাখাজি করছে, ছেলে নাই, ছেলে মেয়ে কেউই নাই। তারপরে খোঁজাখুঁজি করে দেখে যে এখানে ভাষা আছে। ফায়ার সার্ভিস আসে, ফায়ার সার্ভিসরা এই যে পিচ্ছি বোন আছে, এই বোনকে তখন ওরা উদ্ধার করে। 3জনকেই মৃত উদ্ধার করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ঋণের কিস্তির টাকা তুলতে গিয়ে শিশু ধর্ষণের অভিযোগে এক এনজিও কর্মীকে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় প্রশাসন। গ্রেফতার হওয়ায় এনজিও কর্মী রাকিবুল ইসলাম ফিরোজপুর সদর উপজেলার কালিটাটি বটতলা গ্রামের বাসিন্দা। এদিকে লক্ষ্মীপুরে এক শিশু শিক্ষার্থীকে বলাৎকার চেষ্টার অভিযোগে মাদ্রাসা প্রধান মাওলানা আব্দুল আহাদকে আটক করেছে পুলিশ। এছাড়া নড়াইলের সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে 5 বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় অভিযুক্ত রবিউল সিকদারকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে অপরাধী দ্রুত সর্বোচ্চ শাস্তির দাবিতে নড়াইল, মাগুরা ও ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা। ময়মনসিংহের শম্ভুগঞ্জ এলাকায় সড়ক দুর্ঘটনায় 3 জন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন 2 জন। পুলিশ ও স্থানীয়রা জানান, ব্যাটারি চালিত একটি অটোরিকশা শম্ভুগঞ্জ থেকে কিশোরগঞ্জ যাচ্ছিল। পল্লী বিদ্যুৎ কার্যালয়ের কাছে পৌঁছালে একটি ট্রাকের সাথে ধাক্কা লাগলে ঘটনাস্থলে মারা যান অটোরিকশার এক যাত্রী। গুরুতর আহত হন অটোরিকশার চালক সহ আরও 3 নারী। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর মারা যান 2 নারী। অপর নারী হাসপাতালে চিকিৎসাধীন। প্রাথমিক চিকিৎসার পর অটোরিকশা চালক পালিয়ে যায়। এদিকে মেহেরপুর শহরে ওয়াবদা মোড় এলাকায় বাস উল্টে শিশু ও নারী সহ আহত হয়েছেন 13 জন। যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার এবং পুষ্টি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং নীতিগত সমর্থন জোরদার করার লক্ষ্যে চট্টগ্রামে গণমাধ্যম কর্মীদের নিয়ে অনুষ্ঠিত হল দিনব্যাপী কর্মশালা। নগরীর লালখান বাজার মোড় এলাকার একটি রেস্তোরাঁয় আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন আয়োজক সংস্থা ইউথ পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন ইপসা এর প্রধান নির্বাহী ডক্টর আরিফুর রহমান। হেলথ সিস্টেম রেজিলিয়েন্সি ফর ইমপ্রুভ SRHR ইন বাংলাদেশ শীর্ষক 5 বছর মেয়াদী প্রকল্পের আওতায় এই কর্মশালার আয়োজন করা হয়। অ্যাসোসিয়েশন ফর প্রিভেনশন অব সেপটিক অ্যাবর্শন বাংলাদেশ, ব্যবসা ও মমতার সাথে দেশে এই প্রকল্প বাস্তবায়ন করছে ইপসা, যাতে সহযোগিতা করছে গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও হেলথ ব্রিজ ফাউন্ডেশন অব কানাডা।
মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে নাফ নদী সাঁতরে বাংলাদেশে অনুপ্রবেশের সময় মিয়ানমারের নিরাপত্তা বাহিনী ৩ সদস্যকে আটক করেছে বিজিবি। গতরাতে আটক ৩ জনকে টেকনাফে মডেল থানায় হস্তান্তর করা হয়। আটককৃতদের মধ্যে একজন বর্ডার গার্ড পুলিশ, বিজিবি এবং অপর 2 জন দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্য, জানিয়েছে বিজিবি। তারা দীর্ঘদিন ধরে রাখাইন রাজ্যে আরাকান আর্মি নিয়ন্ত্রিত এলাকায় বন্দী ছিলেন বলে জানান। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলার পর আজ তাদের কক্সবাজার আদালতে পাঠালে আদালত তাদের জেলা হাজতে পাঠানোর নির্দেশ দেন। খাগড়াছড়িতে সেনা রিজিয়নের পক্ষ থেকে পাহাড়ি ও বাঙালি দরিদ্র নারী পুরুষের মধ্যে মানবিক সহায়তা দেওয়া হয়েছে। সপ্তাহব্যাপী কার্যক্রমের শেষ দিনে সকালে খাগড়াছড়ি সেনা রিজিয়ন হেডকোয়ার্টারের সামনে এই সহায়তা বিতরণ কাজের আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়। 10 জন দরিদ্র ও অসহায় নারী পুরুষকে বসতঘর, ঢেউটিন, শিক্ষা উপকরণ, ল্যাপটপ ও মসজিদের আজান দেওয়ার জন্য সাউন্ড সিস্টেম সহ মাদ্রাসা সংস্কারের জন্য নগদ অর্থ সহায়তা দেওয়া হয়। এদিকে পটুয়াখালীর গলাচিপার হরিদেবপুরের প্রত্যন্ত অঞ্চলের দুস্থ রোগীদের বিনামূল্যে চোখের পরীক্ষা এবং ছানি অপারেশন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা করবেল ইন্টারন্যাশনাল লিমিটেড। এছাড়া চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে বসবাসরত 2000 দরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে বিজিবি। ভরা মৌসুমেও নদী কিংবা সাগরে কাঙ্ক্ষিত ইলিশ কেন পাওয়া যাচ্ছে না তা তদন্তে দ্বিতীয় দিনের মতো মাঠ পর্যায়ে অনুসন্ধান করছেন 6 সদস্যের একটি অনুসন্ধানী দল। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও ফিশারিজ ম্যানেজমেন্ট এক্সপার্ট ডক্টর নাইমুল নাসারের নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দল ঢাকা থেকে চাঁদপুরে যায়। প্রাথমিক অনুসন্ধানে জানান, চাঁদপুর সহ বিভিন্ন জেলায় জেলের সংখ্যা বেড়ে যাওয়া, অবৈধ জালের ব্যবহার, ডুবোচরের সংখ্যা বৃদ্ধির কারণে ইলিশ উৎপাদন কমে গেছে। ইলিশ উৎপাদনের করণীয় কি হবে তা নিয়েও কাজ চলছে, জানান বিশেষজ্ঞরা। 23 সাল থেকে মাছের আকাল চলছে। আমরা মনে করি যে সরকারের যা সঠিক সিদ্ধান্ত, সঠিক পদক্ষেপ নেওয়া উচিত। হ্যাঁ, তো এই সঠিক পদক্ষেপ আসলে আমি মনে করি যে এটা সমন্বিত একটা উদ্যোগ। হ্যাঁ, মৎস্য মন্ত্রণালয় এবং স্টেক হোল্ডার যারা আছে এখানে সবাইকে নিয়ে একটা সমন্বিত উদ্যোগ গ্রহণ করা উচিত। পরিবেশ সুরক্ষা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা ও সামাজিক অর্থনৈতিক উন্নয়নে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বগুড়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। সকালে শহীদ টিটু মিলনায়তন প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান। মেলায় 40টি সরকারি বেসরকারি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। 2 শতাধিক স্টলে প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা। উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষায় বনায়নের কোনো বিকল্প নেই। এজন্য সকলের উচিত বৃক্ষরোপণ করা। মেহেরপুরেও উদ্বোধন করা হয়েছে বৃক্ষমেলার। মাছরাঙ্গা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। বিপদসীমা ছাড়িয়েছে 3 জেলার নদ নদীর পানি। নিম্নাঞ্চলে বন্যা, বেইলি ব্রিজ মেরামত না হওয়ায় এখনো বন্ধ বান্দরবান রাঙ্গামাটি সড়ক যোগাযোগ। সরকারি ভর্তুকির এয়ারফ্লো মেশিনে সংরক্ষণ করা পেঁয়াজের ঠেকানো যায়নি পচন। বিপাকে কৃষকেরা, অতিরিক্ত ক্ষতির শঙ্কা। এবং দাবি বাস্তবায়নের আশ্বাসে রেলপথ অবরোধ তুলে নিল শিক্ষার্থীরা। 8 ঘণ্টা পর রাজশাহীর সাথে সারা দেশে ট্রেন চলাচল স্বাভাবিক। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী আয়োজন নিউজ শো সন্ধ্যা 6টায়। দেখার আমন্ত্রণ রইল।